প্রাথমিক উচ্চ বিদ্যালয়ের অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে দশম শ্রেণীর সকল শিক্ষার্থীদের আমি স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। পরম করুণাময়ীর রহমতে আমিও ভালো আছি। আজকে আমরা গত ক্লাসের আলোকেই আমরা ন্যারেশন তথা স্পিচের পর্ব 2 নিয়ে আলোচনা করব। আমি গত ক্লাসে তোমাদের ন্যারেশন তথা স্পিচের প্রথম পর্ব নিয়ে আলোচনা করেছিলাম তথা অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আমি আলোচনা করেছিলাম। আজকে আমি ন্যারেশনের পরবর্তী অংশ তথা ইন্টারেটিভ এবং ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আজকে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই তোমাদের নোট খাতা এবং কলম নিয়ে বসে পড়ো। আজকে আমাদের আলোচ্য বিষয় ইংলিশ সেকেন্ড পেপার অংশের গ্রামার অংশের স্পিচ তথা ন্যারেশন। ন্যারেশন অফ ইন্টারেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নসূচক বাক্যকে আমরা আজকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশনে পরিবর্তন করব। এই জাতীয় সেন্টেন্স দ্বারা প্রশ্ন জিজ্ঞেস করা বোঝায় এবং বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে। ফর এক্সাম্পল, he said to me, what's your name? তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে রিপোর্টেড স্পিচের শেষে নোট অফ ইন্টারোগেশন আছে। রুল 1, রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচটি যদি প্রশ্নবোধক বাক্য হলে রিপোর্টিং ভার্বে সে অথবা টেল উঠিয়ে আস্ক বা ইনকোয়ার অফ বা ডিমান্ড বসাতে হবে। সেড বা টোল্ড থাকলে তা উঠিয়ে আস্ক বা ইনকোয়ার অফ বা ডিমান্ডেড বসাতে হবে। রুল 2, ইন্টারেটিভ বাক্যটিকে পরোক্ষ উক্তিতে পরিবর্তন করে অ্যাসার্টিভ বাক্যে পরিণত করতে হবে। রুল 3, রিপোর্টেড স্পিচের বাক্যটি হু, হুইচ, হোয়াট, হোয়েন, হুম, হোয়ার, হুজ, হোয়াই, হাউ ইত্যাদি দ্বারা আরম্ভ না হলে ইনডিরেক্ট ন্যারেশন করার সময় ইনভার্টেড কমা উঠিয়ে ইফ বা উইদার বসাতে হবে। ওকে, লেটস প্র্যাকটিস উইথ অ্যান এক্সাম্পল। ডিরেক্ট, হি সেড টু মি, আর ইউ ইল? প্রিয় শিক্ষার্থীরা, যখন আমরা এটাকে ইনডিরেক্ট ন্যারেশনে পরিবর্তন করব তখন দাঁড়াবে হি আস্কড মি ইফ আই ওয়াজ ইল বা হি আস্কড মি উইদার আই ওয়াজ ইল। তাহলে এখানে কি দেখতে পেলে? সেইটার পরিবর্তে আমরা আস্ক বসালাম, ইনভার্টেড কমার পরিবর্তে আমরা ইফ আসলো এখানে, কারণ বাক্যটা শুরু হলো অক্সিলারি ভার্ব দিয়ে। এখানে ইউ সাবজেক্ট, ইউ দ্বারা বোঝাচ্ছে আমাকে, আমার সাবজেক্ট বসলো আই। এখানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে। আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম টেন্স চেঞ্জ সম্পর্কে। তো প্রেজেন্ট ইনডিফিনিট আছে, প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে যাবে ফার্স্ট ইনডিফিনিট, তাহলে আই মিস হয়ে যাবে ওয়াজ হয়ে। এখানে সাবজেক্ট হিসেবে আছে আই, আই জন্য আমরা ওয়াজ বসালাম আই ওয়াজ ইল। অথবা আমরা এটাকে এভাবেই ব্যাখ্যা করতে পারি হি আস্কড মি হুইদার আই ওয়াজ ইল, তাহলে আমরা ইফের পরিবর্তে হুইদারও বসাতে পারি। রুল 4, রিপোর্টেড স্পিচের বাক্যটি হু, হুইচ, হোয়াট, হোয়েন, হুম, হোয়ার, হুজ, হোয়াই, হাউ ইত্যাদি দ্বারা আরম্ভ হইলে ইনডিরেক্ট ন্যারেশন করিবার সময় ইনভার্টেড কমা উঠাইয়া দিয়া ইফ বা উইদার বসাতে হবে না, বরং উক্ত শব্দটি একই জায়গায় রাখিয়া বাক্যটিকে অ্যাসার্টিভে পরিণত করতে হবে। লেটস প্র্যাকটিস দ্য সেন্টেন্স উইথ অ্যান এক্সাম্পল। ডিরেক্ট, হি সেড টু মি, হু আর ইউ অ্যান্ড হোয়ার আর ইউ গোয়িং? প্রিয় শিক্ষার্থীরা, যখন এটাকে আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশনে রূপান্তর করব তখন এইভাবে দাঁড়ায় হি আস্কড মি হু আই ওয়াজ। তাহলে দেখতে পাচ্ছি এখানে হু ডব্লিউএস কোশ্চেন ওয়ার্ডটা পরিবর্তন হয়নি। অপরদিকে হোয়ার আর ইউ গোয়িং, এখানে হোয়ারও কোনো পরিবর্তন হয়নি। তাহলে শুধু টেন্সটা চেঞ্জ হলো। প্রেজেন্ট ইনডিফিনিট ছিল প্রথম অংশে, সেটা ফার্স্ট ইনডিফিনিট হলো, আর দ্বিতীয় অংশে ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সেটা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল। এবার আমরা ইম্পারেটিভ সেন্টেন্সকে কিভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশনে পরিবর্তন করব সেটা জানবো। এই জাতীয় সেন্টেন্স দ্বারা অনুরোধ, আদেশ, প্রার্থনা ইত্যাদি বোঝায়। রুল 1, সেন্টেন্স অনুসারে রিপোর্টিং ভার্ব উঠাইয়া
নিম্নলিখিত শব্দ লিখতে হবে। আদেশ বুঝালে অর্ডার অথবা কমা নম্বর এজ রিপোর্টিং ভার্ব। উপদেশ বুঝালে অ্যাডভাইস, অনুরোধ বুঝালে রিকোয়েস্ট, নিষেধ বুঝালে ওয়ার্ন অর ফরবিড, কমা বুঝালে আমরা ব্যাক, অন্যথায় টেল দ্বারা পরিবর্তন করতে হবে। আমরা একটু উদাহরণের মাধ্যমে শিখব। রিপোর্টেড স্পিচে ভার্বের পরিবর্তে টু বসাতে হবে। বিরেক হি সেড টু হিজ সার্ভেন্ট স্ট্যান্ড আপ। তাহলে দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থীরা এখানে স্ট্যান্ড আপ এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে এটা কি বোঝাচ্ছে? এটা দ্বারা আদেশ বোঝাচ্ছে। তাহলে আমরা এখানে রিপোর্টিং ভার্ব হিসেবে সেড এর পরিবর্তে কি নিয়ে আসলাম? অর্ডার। হি অর্ডার্ড হিজ সার্ভেন্ট টু স্ট্যান্ড আপ। তাহলে এখানে ইনভার্টেড কমার পরিবর্তে কি বসলো? টু, কিন্তু টেন্সের কোনো পরিবর্তন হয়নি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা এর দ্বারা কি শিখতে পারলাম? ইম্পারেটিভ সেন্টেন্সকে যখন আমরা ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট নারেশনে পরিবর্তন করব, তাহলে সেক্ষেত্রে টেন্সের কোনো পরিবর্তন হবে না। শুধু আমরা হ্যাঁ আদেশ বুঝালে রিপোর্টিং ভার্ব হিসেবে আমরা কমান্ডেড অথবা অর্ডার আনবো। উপদেশ বুঝালে আমরা অ্যাডভাইসড, অনুরোধ বুঝালে রিকোয়েস্টেড, নিষেধ বুঝালে ওয়ার্নড অর ফরবিডেন, ক্ষমা বুঝালে আমরা ব্যাকড, অন্যথায় আমরা টেলের পরিবর্তে টুল দিয়ে বাক্যটাকে পরিবর্তন করব। আরেকটা জিনিস হলো আমরা ইনভার্টেড কমার পরিবর্তে টু আনবো, এরপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। রুল 3। এইবার ইম্পারেটিভ সেন্টেন্স যুক্ত বাক্যটি যদি নেগেটিভ হয় তাহলে ডু উঠে যাবে এবং নট ও ভার্বের মধ্যে টু বসবে। ফর এক্সাম্পল, ডিরেক্ট নারেশন, মাই ফাদার সেড টু মি ডোন্ট রান ইন দ্য সান। তাহলে এই বাক্যকে যখন আমরা ইনডিরেক্ট নারেশনে পরিবর্তন করব তখন দাঁড়াবে মাই ফাদার অ্যাডভাইসড মি। তাহলে সেড টু পরিবর্তে আমরা অ্যাডভাইস নিয়ে আসলাম, কারণ এটা উপদেশ দিচ্ছে। ডোন্ট রান, তাহলে নটটা আগে চলে আসলো। আবার ইনভার্টেড কমার জন্য আমরা টু নিয়ে আসলাম, এরপরে ভার্বের কোনো পরিবর্তন হলো না। রুল 4। রিপোর্টের স্পিচটি যদি প্লিজ দ্বারা আরম্ভ হয় তাহলে প্লিজ উঠিয়ে দিয়ে আমরা প্রথমে কাইন্ডলি বসানো যাবে, কিন্তু প্লিজ বাদ দিয়ে শুধু ভার্বের পূর্বে টু বসালেও চলবে। So now let's learn it with an example. Direct narration, Matin said to Hamid, please lend me your pen. প্রিয় শিক্ষার্থীরা যখন আমরা এটাকে ইনডিরেক্ট নারেশনে রূপান্তর করব তখন দাঁড়াবে মতিন রিকোয়েস্টেড হামিদ, কারণ আমরা এখানে প্লিজ দেখতে পাচ্ছি। ইনস্টেড অফ প্লিজ we have to write requested. তাহলে মতিন রিকোয়েস্টেড হামিদ টু ল্যান্ড হিম হিজ পেন। তাহলে এখানে ইনভার্টেড কমার জন্য আমরা টু নিয়ে আসলাম। মি দ্বারা বোঝাচ্ছে কাকে? মতিনকে। মতিন নিজের কথা বললো, তাহলে এটা অবজেক্ট হিসেবে আছে। মতিনের অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। হিম মিন্স মতিন। আর ইউর বোঝাচ্ছে এখানে, ইউরটা পসেসিভ ফর্ম হিসেবে আছে। ইউ থেকে ইউর, ইউ দ্বারা বোঝাচ্ছে হামিদকে, তাহলে হামিদের পসেসিভ ফর্ম হচ্ছে হিজ পেন। হিজ মিন্স হামিদ। রুল 5। ডিরেক্ট নারেশনে লেট থাকলে এবং বাক্যটি দ্বারা প্রস্তাব বুঝালে সেইট রিপোর্টিং ভার্ব উঠিয়ে দিয়ে প্রপোজ বসে। ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে দ্যাট বসাতে হবে। রিপোর্টেড স্পিচের সাবজেক্টের পরে শুড বসাতে হবে। Dear students, let's learn it with an example. Direct, he said to me, let us go for walk. ইনডিরেক্ট যখন আমরা করব তখন হবে হি সেড টুর পরিবর্তে হি প্রপোজ টু মি, ইনভার্টেড কমার জন্য দ্যাট। এখানে আজ দ্বারা বোঝাচ্ছে আমাদেরকে, তাহলে এটা সাবজেক্ট হিসেবে হলে আজটা হয়ে যাবে উই। তারপর ল্যাডের পরিবর্তে আমরা শুড নিয়ে আসবো। এরপর ভার্বের কোনো পরিবর্তন হবে না, বিকজ উই নো দ্যাট ওয়ার্ড should is a modal auxiliary verb. So after all modal auxiliary we have to use always the base form of the verb. So we didn't change go, so go will be unchanged. Rule 6. ডিরেক্ট স্পিচে ল্যাড থাকা সত্ত্বেও বাক্যটির অর্থ যদি প্রস্তাব না বুঝায় তবে সাবজেক্টের পরে মে অথবা মাইট বা মাইট বি অ্যালাউড বসাতে হবে। তবে বাক্যের অর্থ অনুসারে যে কোনো রকম পরিবর্তন হতে পারে। ফর এক্সাম্পল, ডিরেক্ট হি সেড টু মি লেট মি কাম ইন। ডিরেক্ট হি রিকোয়েস্টেড মি, তাহলে সে ভিতরে যাওয়ার অনুমতি চাইলো, তাহলে রিকোয়েস্টেড হবে। রিকোয়েস্টেড মি দ্যাট, ইনভার্টেড কমার জন্য আমরা দ্যাট নিয়ে আসলাম। সাবজেক্ট মি, মি মানে কাকে বলছে? হি নিজেকে বোঝাচ্ছে, তাহলে হি মাইট বি অ্যালাউড টু, তাহলে আমরা লেটের পরিবর্তে মাইট বি অ্যালাউড আনলাম। টু নিয়ে আসলাম ইনভার্টেড কমার জন্য, টু এর পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম টু কামিং। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ইম্পারেটিভ সেন্টেন্সকে এবং ইনডাইরেক্ট সেন্টেন্সকে কিভাবে ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট নারেশনে পরিবর্তন করতে হয় তোমরা অবগত হয়েছো। এবার আমরা অবজেক্টিভ সেন্টেন্সকে কিভাবে ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট নারেশনে পরিবর্তন করতে হয় সেটা আমরা ধারণা লাভ করব। এই জাতীয় সেন্টেন্স দ্বারা ইচ্ছা, প্রার্থনা ইত্যাদি বোঝায়। রুল 1। সেন্টেন্সের অর্থ অনুসারে রিপোর্টিং ভার্ব উঠিয়ে দিয়ে উইথ বা প্রে ব্যবহার করতে হবে। রুল 2। ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে দ্যাট বসাতে হবে। রুল 3। অবজেক্টিভ সেন্টেন্সের সাবজেক্টের পরেই মে বা মাইট বসাতে হবে। রুল 4।
অন্যান্য নিয়মাবলী অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যায় হইবে এবং সমস্ত বাক্যটিকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করতে হবে। ফর এক্সাম্পল, যে হি সেড লং লিভ দ্য কিং, তাহলে রাজা দীর্ঘজীবী হোক, তাহলে এটা উইশ করলো বা আমরা বলছি প্রার্থনা করলো, দুইভাবে লেখা যাবে। তাহলে হি প্রেড অর উইশ দ্যাট দ্য কিং মাইট লিভ লং, তাহলে সাবজেক্ট হচ্ছে ডার্লিং, দ্য কিং সাবজেক্ট হিসেবে চলে আসলো প্রথমে, আমাদের এখানে মাইট আসলো, লিভ লং, কারণ আমরা জানি মাইটটা মডেল অফ দিলে এক্ষেত্রে ভার্বের কোনো পরিবর্তন হয়নি। Direct, my father said to me, may God grant you a long life. Indirect, my father prayed that. সাবজেক্ট আগে গড চলে আসলো, মেয়েটা মাইট হলো, মাইটটা মডেল দিলে এরপর ভার্বের কোনো পরিবর্তন হলো না। ইউ দ্বারা বোঝাচ্ছে আমাকে, আমার অবজেক্টিভ হচ্ছে মি, লং লাইফ। এবার প্রিয় শিক্ষার্থীরা, আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সকে কিভাবে ডিরেক্ট থেকে ইন্ডিয়ানাইজেশনে পরিবর্তন করবে সেই সম্পর্কে আমরা অবগত হব। এই জাতীয় সেন্টেন্স দ্বারা হর্ষ, বিষাদ, ঘৃণা ইত্যাদি মনের ভাব প্রকাশিত হয়। রুল 1, এক্সক্লেমেটরি সেন্টেন্সকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তনের সময় বাক্যের পূর্ণ অর্থ প্রকাশের জন্য রিপিটিং ভার্ব উঠিয়ে দিয়ে দুঃখপূর্ণ অবস্থা, অর্থাৎ যে বাক্য দ্বারা কোনো দুঃখপূর্ণ ঘটনা বর্ণনা বোঝাবে সেই সেন্টেন্সের পরিবর্তে আমরা সেক্ষেত্রে আমরা রিপিটিং ভার্ব হিসেবে এক্সক্লেম উইথ জয়, এক্সক্লেম এক্সক্লেম উইথ গ্রিফ, বা আমরা ক্রাই আউট ইন সরো, দুইভাবে লেখা যাবে। আনন্দ প্রকাশ করলে আমরা এক্সক্লেম উইথ জয় অল বা ডিলাইট, বিদায় বুঝালে বিট, প্রতিজ্ঞা বুঝালে আমরা সোয়ার, শুভ ইচ্ছা বুঝালে আমরা উইশ বসাবো। রুল 2, এক্সক্লেমেটরি সেন্টেন্সে ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে দ্যাট বসাতে হয়, আবার অনেক ক্ষেত্রে দ্যাট ব্যবহারের প্রয়োজন হয় না। রুল 3, সেন্টেন্সটিকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করতে হবে। ফর এক্সাম্পল, হি সেড alas I am undone, he cried out in sorrow that he was undone, তাহলে কি হলো এখানে alas এটা দুঃখের বিষয়, তাহলে cried out in sorrow that ইনভার্টেড কমার জন্য দ্যাট আসলো, এটা হয়ে গেল হি, কারণ এখানে আই দ্বারা ইন্ডিকেট করছে কাকে, হি কে। এম স্যার ওয়াজ হয়ে গেল ওয়াজ আন্ডার। এক্সাম্পল নাম্বার 2, the captain said whoever our team has won. Indirect, the captain exclaimed with joy that, কারণ এটা আনন্দের ব্যাপার, এই জন্য exclaimed with joy that হলো। আওয়ার বোঝাচ্ছে দ্য ক্যাপ্টেন মানে তাদের দল, তাহলে দের অবজেক্টিভ প্রসেস করা হচ্ছে দেয়ার টিম হ্যাড অন, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট ছিল, হয়ে গেছে পাস্ট পারফেক্ট। Direct, he said goodbye my friends, he bade his friend goodbye, or you can write like this, he bade goodbye his friend. Direct, another example, the boy said thank you sir. Indirect, the boy respectfully, because you can see my dear friends, here is sir, so for sir we have to take respectfully thanked his teacher, তাহলে thank থাকলে আমরা thank এর ফার্স্ট ফর্ম thanked বসাই দেব his teacher। রুল 4, অনেক সময় এক্সক্লেমেটরি সেন্টেন্সে প্রথমে হোয়াট, হাউ ইত্যাদি শব্দের দ্বারা কোনো কিছুর আধিক্য প্রকাশ করা হয়। এই সমস্ত ক্ষেত্রে ওই সকল শব্দ উঠিয়ে দিয়ে গ্রেটলি, ভেরি, ভেরি মাচ বা গ্রেট দ্বারা বাক্যের ভাব প্রকাশ করা হয়। ফর এক্সাম্পল, হি সেড হোয়াট হ্যাপি নিউজ, তাহলে আনসার দাঁড়াবে এরকমই, হি এক্সক্লেইমড উইথ জয় দ্যাট ইট ওয়াজ এ ভেরি হ্যাপি নিউজ। তাহলে ডিয়ার স্টুডেন্টস, এখানে দেখতে পাচ্ছ তোমরা, এখানে সাবজেক্ট কিন্তু বাক্যে উজ্জ্বল ছিল, তাহলে এক্ষেত্রে আমরা ইট নিয়ে আসলাম, কারণ এটা নিউজ, নিউজের প্রনাউন হবে ইট, তাহলে ভার্ব হিসেবে আসলো ওয়াজ। ভেরি, ভেরি কোথেকে আসলো, ওয়াটার পরিবর্তে আমরা এখানে ভেরি নিয়ে আসলাম, দেন এক্সটেনশন হ্যাপি নিউজ। Another example, he said what a fool I am. Indirect, he exclaimed with grief that, এটা দুঃখের বিষয়, with grief that সাবজেক্ট হচ্ছে আই, আইদার বলছে হি, এম ইস আর ওয়াজ হয়ে গেল, হি জন্য ওয়াজ, ওয়াটার পরিবর্তে বসলো গ্রেট, গ্রেটফুল। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকে ক্লাসটি উপভোগ করেছো। এরপরে যদি তোমাদের কোনো রুল সম্পর্কে তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট করবে। আশা করি পরবর্তী ক্লাসে আমরা ন্যারেশনের, তথা আমরা প্যাসেজ ন্যারেশন নিয়ে আমরা আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। গুড বাই, থ্যাংক ইউ অল।